নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একটু ভাবুন বন্ধুরা, 2021 সালে যখন সারা ভারত বলেছিল এবার বাংলায় পদ্ম ফুটবেই, তখন ঠিক কি হয়েছিল? বাংলার মানুষ একটাই জবাব দিয়েছিল, সেই জবাবের নাম ছিল 2 শতাধিক আসন। আর আজ আজ দ্বিতীয় দফার 142টি আসনে যা ঘটেছে তা দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা কিন্তু চমকে উঠেছেন। দিল্লির সাউথ ব্লক থেকে শুরু করে নদিয়ার মাঠ, সব জায়গাতেই কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, বিজেপি কি আসলেই শেষ, নাকি এটা শুধু একটা ভুল ধারণা? আজ এই ভিডিওতে আমি শুধু কথা বলবো না, আমি ভোট দেখাবো, মাঠের রিপোর্ট দেখাবো, বুথের হিসেব দেখাবো। আর সেই হিসেব মেলাতে গিয়ে যা বেরিয়ে আসবে তা আপনাকে কিন্তু একেবারেই চমকে দেবে, হতবাক করে দিবে এবং সবশেষে একটাই কথা ভাবাবে, এই বাংলায় রাজনীতির খেলাটা আসলে কে খেলতে জানে। এই দ্বিতীয় দফার অর্থাৎ 142টা আসনের ভোট এতটা গুরুত্বপূর্ণ কেন? আসুন আগে বুঝে নেই এই দ্বিতীয় দফা কেন এতটা গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গ বিধানসভার মোট আসন সংখ্যা 294টি। প্রথম দফায় যা হওয়ার হয়ে গেছে এবং রিপোর্ট আপনাদেরকে কিন্তু ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি। কিন্তু দ্বিতীয় দফার 142টি আসন, এটা বাংলার কিন্তু একেবারে ভরকেন্দ্র। 142টা আসনেই কিন্তু লুকিয়ে রয়েছে মূল উত্তর। কারণ এই দফায় আছে সবার প্রথম নদিয়া জেলা, যে জেলাকে বলা হয় মতুয়াদের ঘর। বিজেপির সিএএ এর প্রতিশ্রুতি যেখানে সব থেকে বড় অস্ত্র ছিল। দ্বিতীয়ত উত্তর 24 পরগনা, বনগাঁ থেকে একেবারে বারাসাত, শহর এবং গ্রামের মিলন। বিজেপি এখানে 2019-এ কিন্তু রীতিমতো ঝড় উঠিয়েছিল। তৃতীয়ত দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্ভেদ্য দুর্গ। এখানে তৃণমূলের শিকড় মাটির কত গভীরে সেটা বিজেপি কিন্তু এখনো পুরোটা বুঝতে পারেনি। চতুর্থত হাওড়া এবং হুগলি শিল্পাঞ্চল, শ্রমজীবী মানুষের ভোট। পঞ্চমত কলকাতার নির্বাচনী এলাকাগুলো। এই 5টা অঞ্চলের ফলাফল যদি একসাথে দেখি, তাহলে বাংলার আগামী সরকার কে হবে সেটার কিন্তু একটা স্পষ্ট ছবি পাওয়া যাবে। আর আজকের মাঠের রিপোর্ট ঠিক কি বলছে? বিজেপির জন্য সেই ছবিটা কিন্তু মোটেই সুখের নয়। কিন্তু কেন, সেটা জানতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। 2019 সালের লোকসভায় বিজেপি বাংলায় 18টি আসন পেয়েছিল। মোদী ঢেউ কিন্তু তখন একেবারে তুঙ্গে ছিল। মানুষ ভেবেছিল এবার বুঝি সত্যিই পরিবর্তন আসবে। 2021-এ বিধানসভায় সেই ঢেউ কিন্তু একেবারে ভেঙে পড়লো। তৃণমূল 213টা আসন পেল আর বিজেপি 77টা আসনে কিন্তু আটকে গেল। তারপর 2024-এর লোকসভায় বিজেপি আবার কিছুটা ঘুরে দাঁড়ালো, কিন্তু তাদের আসন সংখ্যা 18 থেকে 12-তে নেমে এলো। কিন্তু এই দ্বিতীয় দফার বিধানসভা ভোটে পতনের ঢল কিন্তু আরো খাড়া হচ্ছে বিজেপির জন্য। আর কেন হচ্ছে সেটাই আজ আমরা একটু একটু করে খুলে আপনাদেরকে বলবো। বুথ থেকে বুথে যুদ্ধে ঠিক কে জিতছে? রাজনীতিতে একটা কথা অবশ্যই আছে, আপনারা শুনেছেন, ভোট পড়ে বুথে, জেতা যায় মাঠে। এই কথাটা বাংলায় সবচেয়ে বেশি সত্যি, কারণ বাংলার রাজনীতি হলো বুথের রাজনীতি। এখানে যে দল বুথ স্তরে শক্তিশালী সেই দলই কিন্তু সরকার গড়ে। বাংলার বুথ ম্যানেজমেন্ট মানে শুধু একটা এজেন্ট বসানো কিন্তু নয়। বুথ ম্যানেজমেন্ট মানে হলো ভোটারের বাড়ির দরজা থেকে ভোট কেন্দ্রের লাইন পর্যন্ত পুরো যাত্রাটাকে নিয়ন্ত্রণ করা। আর এই কাজে কিন্তু তৃণমূল একেবারেই মাস্টার। কিভাবে মাস্টার সেটাও আপনাদেরকে একটু ভেঙে বলি। তৃণমূলের বুথ সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানলে আপনি বুঝবেন কেন বিজেপি এই মাঠে পেরে উঠছে না। প্রতিটা বুথে তৃণমূলের একটা করে বুথ কমিটি থাকে। সেই কমিটিতে থাকেন একজন বুথ সভাপতি, 2জন মহিলা সদস্য, একজন যুব প্রতিনিধি এবং এলাকার স্থানীয় পরিচিত মুখ। এই দলটা সারা বছর ধরে কাজ করে, শুধু ভোটের সময় নয়। কারো বাড়িতে বিপদ হলে তৃণমূলের বুথ কর্মী সেখানে উপস্থিত থাকে। সরকারি সুবিধা পেতে সমস্যা হলে সেই সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করে তৃণমূলের লোক। এটাকে বলে গ্রাসরুট পলিটিক্স, মাটির রাজনীতি। এখন প্রশ্ন হলো, বিজেপি কি এই কাজ করতে পেরেছে? একেবারে বন্ধুরা, কিন্তু বিজেপি এই লেভেলে গিয়ে কাজ করতে একেবারেই পারেনি। কারণটা কিন্তু খুবই সহজ। বিজেপির বাংলায় সংগঠন গড়ে উঠেছে মূলত আবেগের উপর ভর করে। 2019 সালে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জনপ্রিয়তার ঢেউয়ে অনেক মানুষ বিজেপিতে এসেছিলেন, কিন্তু যখন সেই ঢেউ কমলো তখন সংগঠন কিন্তু একেবারে টিকলো না। আসুন বন্ধুরা, এবার একটু নির্দিষ্টভাবে দেখি। নদিয়া জেলা, বিজেপির কাছে এই জেলাটা কিন্তু স্বপ্নের জেলা ছিল, কারণ এখানে মতুয়া সম্প্রদায়ের বিশাল উপস্থিতি। সিএএ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি এই সম্প্রদায়ের মন কিন্তু জয় করতে পেরেছিল। 2019-এ সেই কৌশল কিন্তু কাজ করেছিল। বনগাঁ লোকসভায় বিজেপি জিতেছিল। কিন্তু এবার
মতুয়া সম্প্রদায়ের মানুষেরা একটাই প্রশ্ন করছেন, সিএএ কবে লাগু হবে? 5 বছর হয়ে গেছে, প্রতিশ্রুতি কিন্তু রয়ে গেছে প্রতিশ্রুতি হিসেবে। আর ঠিক এই ফাঁকে তৃণমূল কি করেছে? লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী এই প্রকল্পগুলো মতুয়া পরিবারের ঘরেও পৌঁছে দিয়েছে। মতুয়া মায়েরাও লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছে। তাহলে তারা ঠিক কাকে ভোট দেবেন? যিনি প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু পালন করেননি, নাকি যিনি টাকাটা সত্যি হাতে দিয়েছেন? এই প্রশ্নের উত্তর কিন্তু নদিয়ার মাঠে ক্রমশ স্পষ্ট হচ্ছে। করিমপুর বিধানসভায় তৃণমূলের বুথ কভারেজ 92% আর বিজেপির মাত্র 63%। মানে বিজেপির এজেন্ট নেই প্রায় 1/3 বুথে। বিধাননগর, চাকদা, রানাঘাটেও কিন্তু একই ছবি। কাগজে কলমে বিজেপির প্রার্থী আছেন কিন্তু মাঠে সংগঠন নেই। উত্তর 24 পরগনা, বারাসত, বনগাঁ, হাবড়া, অশোকনগর এখানেও কিন্তু একটা মজার ঘটনা হয়েছে। 2021 সালে বিজেপি এই জেলায় বেশ কিছু আসন পেয়েছিল, কিন্তু যে নেতারা বিজেপিতে গিয়েছিলেন তাদের একটা বড় অংশ আবার তৃণমূলে এসেছেন। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় ঘর ওয়াপাসি। কিন্তু এই ঘর ওয়াপাসির ফলে ঠিক কি হয়েছে? বিজেপির সাংগঠনিক কাঠামো ভেঙে পড়েছে। যারা সেই সংগঠন তৈরি করেছিল তারা আর নেই, আর যারা আছেন তারা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, অন্তর্কলহে একেবারে ব্যস্ত। অনেক বুথে বিজেপির দুটো গ্রুপ একে অপরের বিরুদ্ধেও রয়েছে, ফলে বিজেপির ভোটটাও দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। আর এই সুযোগ নিচ্ছে তৃণমূল, নিজেদের শক্তি বাড়িয়েছে। একটা চমকের তথ্য দিই, দ্বিতীয় দফায় 142টি আসনে মোট বুথ সংখ্যা প্রায় 35,000-এরও বেশি। তৃণমূল প্রায় প্রতি বুথেই এজেন্ট দিতে পেরেছে, কিন্তু বিজেপি কি করতে পেরেছে? বিজেপির রিপোর্ট বলছে অনেক এলাকায় তারা বুথ এজেন্ট দেওয়ার মতো পর্যাপ্ত কর্মী খুঁজে পায়নি। এটা শুধু সংগঠনের দুর্বলতা নয়, এটা হলো আস্থার সংকট। কর্মীরা মনে করছেন লড়াই দিয়ে কি লাভ, জেতা তো যাবে না, তাহলে ঝুঁকি কেনই বা নেব? এই মানসিকতাই বিজেপির সবচেয়ে বড় শত্রু। এই দ্বিতীয় দফার ভোটে সবচেয়ে বড় গেম চেঞ্জার আজকে কারা হলেন? বাংলার মায়েরা, বাংলার বোনেরা। এটা বলা সহজ, কিন্তু প্রমাণ করতে হবে। আসুন প্রমাণ করি। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন লক্ষ্মীর ভান্ডার। প্রতিটি পরিবারের মহিলা গৃহকর্ত্রীকে প্রতি মাসে 500 টাকা থেকে 1000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। অনেকে বলেছিলেন এটা শুধু প্রলোভন মাত্র, এটা হবে না, কিন্তু সেটা বাস্তবায়িত হয়েছে এবং 2026 সালে গিয়ে আরো 500 টাকা করে কিন্তু বেড়ে 1,600 এবং 1,700 হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে প্রায় 2 কোটির বেশি মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছে। 2 কোটি বন্ধুরা, এই সংখ্যাটা শুধু একটা পরিসংখ্যান নয়, এটা হলো 2 কোটি পরিবার। 2 কোটি বাড়িতে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সরকার থেকে আসছে। সেই টাকায় বাচ্চাদের বই কিনছেন, সংসারের বাজার করছেন, নিজের ছোটখাটো প্রয়োজন মেটাচ্ছেন। এই টাকাটা তাদের কাছে শুধুমাত্র টাকা কিন্তু নয়, এটা হলো একটা স্বীকৃতি। তোমার পরিশ্রমের মূল্য আছে, এই স্বীকৃতি। এখন বিজেপি এই মহিলাদের কাছে কি নিয়ে গেছে? হিন্দুত্ব নিয়ে গেছে, সিএএ নিয়ে গেছে, 370 ধারা বাতিল করেছে সেইটা নিয়ে গেছে। এগুলো বড় বিষয়, জাতীয় বিষয়, কিন্তু যেই মহিলারা প্রতিদিন ভোর 5টায় উঠে সংসার চালান তার কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি? আলুর দাম কত, সর্ষের তেলের দাম কত, বাচ্চার স্কুলের ফি দেব কোথা থেকে? এই প্রশ্নের উত্তরগুলো লক্ষ্মী ভান্ডার কিন্তু পুরোপুরি না দিলেও কিছুটা হলেও দিয়েছে। বিজেপি কি এই প্রশ্নগুলোর কোনো সঠিক উত্তর দিতে পেরেছে? ভোটের দিন মাঠের রিপোর্ট বলছে অনেক বুথে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার অনেক বেশি ভোট দিতে এসেছেন। এটা কিন্তু কোনো অস্বাভাবিক ঘটনা নয়, কারণ তৃণমূলের বুথ কর্মীরা মহিলা ভোটারদের বিশেষভাবে টার্গেট করেছেন। ভোরবেলা থেকেই মহিলাদের বাড়ি বাড়ি ডেকে আনার ব্যবস্থা করা হয়েছে। এই কাজটা করেছেন তৃণমূলের মহিলা কর্মীরা, এবং তৃণমূলের মিছিলে মহিলাদের উপস্থিতি যেভাবে বেড়েছে সেটা একটা কিন্তু রাজনৈতিক সংকেত। তৃণমূল এই দফায় উল্লেখযোগ্য সংখ্যক মহিলা প্রার্থী দিয়েছে। এটা শুধু প্রতীকী নয়, কারণ মহিলা প্রার্থী মানে মহিলা ভোটারের সাথে আলাদাভাবে সংযোগ তৈরি হয়। আমাদের মধ্যে থেকে একজন প্রার্থী হয়েছেন, এই অনুভূতি মহিলা ভোটারের কাছে কিন্তু অনেক বড় প্রশ্ন। বিজেপি এই দিকটাই কিন্তু তৃণমূলের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। এবার আসুন একটু জেলায় জেলায় ঘুরে আসি। আমি যখন এই এলাকাগুলোর কথা বলবো, আপনারা যারা এই এলাকায় আছেন তারা মিলিয়ে নিন। আপনার চোখে যা দেখছেন তার সাথে আমার বিশ্লেষণটা ঠিক কতটা মিলছে সেটা অবশ্যই কমেন্টে জানান। দক্ষিণ 24 পরগনা, ডায়মন্ড হারবার থেকে ফলতা, ভাঙড় থেকে ক্যানিং, এখানে একটাই কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দুর্গ। ডায়মন্ড হারবার লোকসভায় তিনি বিশাল ব্যবধানে জিতেছিলেন,
সেই একই সাংগঠনিক শক্তি এবার বিধানসভায়ও কাজে লাগানো হচ্ছে। এই এলাকায় তৃণমূলের বুথ কভারেজ কার্যত 100%। আর বিরোধীরা তারা এখানে প্রার্থী দিচ্ছে, কিন্তু মাঠে লড়াই দেওয়ার মতো কোনো সংগঠন নেই। ভাঙড়ের কথা বলতে গেলে আলাদা করে বলতে হবে। এখানে আগে আরবান নকশাল বা আইএসএফ এর প্রভাব ছিল, কিন্তু সেই প্রভাব এখন অনেকটাই কমেছে। তৃণমূল নিজেদের অবস্থানকে যথেষ্ট মজবুত করেছে। ক্যানিং, মগরাহাট, মথুরাপুর, সুন্দরবনের কাছাকাছি এই এলাকাগুলিতেও তৃণমূল কিন্তু যথেষ্ট নিরঙ্কুশ। দক্ষিণ 24 পরগনায় বিজেপির পক্ষে কোনো বড় সারপ্রাইজ করার সম্ভাবনা কিন্তু প্রায় শূন্য। হাওড়া, বালি, উরুবেলিয়া, শ্যামপুর এইটার একটা মিশ্র চিত্র ছিল। শিল্পাঞ্চলে শ্রমিকের একটা বড় অংশ কিন্তু বিজেপির দিকে গেছিল 2019-এ। অনেকে মনে করেছিলেন বিজেপি এলে কারখানা খুলবে, কাজ হবে। 5 বছর পরে সেই মানুষগুলো ঠিক কি ছবিটা দেখলেন? কারখানা আর খোলা হয়নি, কাজ আর বাড়েনি। কিন্তু তৃণমূলের দুয়ারে সরকার ক্যাম্পের নামে জাতপাত বিচার না করে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া একেবারে হচ্ছে। হাওড়ার শ্রমিক পরিবারে বছরে কতটা টাকা ঢুকছে সরকারি প্রকল্পের মাধ্যমে, সেটার হিসেব যদি করা যায় তাহলে দেখা যাবে বিজেপি আসলে একটা কাল্পনিক স্বপ্ন বেঁচেছিল। তৃণমূল বেঁচেছে বাস্তব সুবিধা। হাওড়ায় তৃণমূলের সম্ভাবনা কিন্তু যথেষ্টই উজ্জ্বল। হুগলি, সিঙ্গুর, আরামবাগ, চন্দননগর, শ্রীরামপুর এই অঞ্চলগুলোর এবার আলোচনায় যাব। সিঙ্গুরের কথা মনে আছে, 2006 সালে টাটা ন্যানোর কারখানার জন্য জমি অধিগ্রহণ শুরু হয়। সেই আন্দোলন, সেই মাটিতে কৃষকদের সাথে সেদিন যিনি দাঁড়িয়েছিলেন তিনি হলেন মমতা ব্যানার্জি। হুগলির কৃষি অঞ্চলে তৃণমূলের সমর্থন এখনো কিন্তু সেই কারণেই মজবুত। তবে হুগলিতে বিজেপি কিছুটা লড়াই দিচ্ছে, বিশেষত চন্দননগর ও শ্রীরামপুরের মতো শহরাঞ্চলে। শহরে মধ্যবিত্ত ভোটারের একটা অংশ এখনো বিজেপির পক্ষে, তবে সংখ্যার হিসেবে তৃণমূলই এগিয়ে। কলকাতা, ভবানীপুর, কলকাতা বন্দর, এন্টালি, বেলেঘাটা এগুলোর দিকে এবারে যাব। ভবানীপুর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের এলাকা। 2021-এর উপনির্বাচনে তিনি প্রায় 58,000-এর বেশি ভোটে জিতেছিলেন। ভবানীপুরের বিজেপির কিন্তু এইবারের লড়াই দেওয়ার কোনো প্রশ্নই নেই। শুভেন্দু অধিকারী বাইরের থেকে লোক নিয়ে গিয়ে যে হাওয়াটা তৈরি করতে চাইছে, এবং আজকের ভোটে কেন্দ্রীয় বাহিনী যেভাবে ভবানীপুর বিধানসভা অঞ্চলের মানুষদের উপরে পেটাপেটি করলো এবং অত্যাচার করলো, তার প্রতিবাদে অলরেডি সেকেন্ড হাফে যত মহিলা ভোট সেটা কিন্তু মমতা ব্যানার্জির ফরেই পড়ে গেছে। সুতরাং শুভেন্দু অধিকারীর স্বপ্ন কিন্তু ভবানীপুরে 1000% ভাঙতে চলেছে। কলকাতা বন্দর থেকে এন্টালি, এখানে তৃণমূলে শহরে কিন্তু সংগঠন শক্তিশালী। তবে কলকাতায় একটা বিষয় আছে, শহরের ভোটার অনেক সময় মনোভাব কিন্তু লুকিয়ে রাখেন। সাই ভোটার বলে একটা কথা আছে, যারা সর্বজনে বলেন না কিন্তু বুথে গিয়ে ঠিক নিজের মতামত দেন। এই সাই ভোটারের মধ্যে কতটা বিজেপির সমর্থন আছে সেটা কিন্তু বলা যথেষ্ট কঠিন। তবে বুথ সংগঠনের শক্তিতে তৃণমূল এখানেও এগিয়ে। এবার আসুন একটু বিজেপির জায়গায় দাঁড়িয়ে ভাবি, বিজেপি ভুল কি করছে। শুধু মজা করার জন্য নয়, এটা বোঝার দরকার, কারণ রাজনৈতিক ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। প্রথম ভুল হলো স্থানীয় নেতার জায়গায় দিল্লির নেতা। বাংলার মানুষ খুব ভালো করে জানেন যে কে তাদের এলাকার মানুষ আর কে বাইরে থেকে এসেছেন। যখন বিজেপির প্রচারে অমিত শাহ বা কেন্দ্রীয় নেতারা আসেন তখন বড় সভা হয়, ভিড় হয়, কিন্তু সেই ভিড় ভোটে পরিণত হয় কিনা সেটা অন্য প্রশ্ন। কারণ ভোটার ভাবেন এই মানুষটা আমার বিপদে পাশে থাকবেন না, তিনি দিল্লিতে বসে আছেন। বিপরীতে তৃণমূলের স্থানীয় নেতা যিনি হয়তো সেভাবে পরিচিত নন, কিন্তু ফোন করলে ফোন ধরেন, সমস্যা হলে চেষ্টা করেন। রাজনীতিতে পরিচিতি বনাম প্রাসঙ্গিকতাতে কিন্তু প্রাসঙ্গিকতাই জেতে। দ্বিতীয় ভুল হলো ভুল ইস্যু নিয়ে বিজেপি লড়াই করছে। বিজেপি এবার বাংলায় প্রধানত দুটি ইস্যু নিয়ে লড়ছে। নাম্বার 1-এ কি না, ধর্মীয় মেরুকরণ, আর দ্বিতীয়ত রাজ্য সরকারের দুর্নীতি। এই দুটোর মধ্যে দ্বিতীয়টা অনেক বেশি কার্যকরী ইস্যু হতে পারত, কিন্তু বিজেপি সেটা ঠিকমতো কাজে লাগাতে পারছে না। কারণ বিজেপির বিরুদ্ধেও দুর্নীতির কিন্তু অভিযোগ আছে। আদানি শব্দটা তৃণমূলের মঞ্চ থেকে কিন্তু কার্যকরভাবে ব্যবহার করা হয়েছে, ফলে বিজেপির দুর্নীতির ইস্যুটা কিন্তু নৈতিক উচ্চতা পায়নি। আর ধর্মীয় মেরুকরণ, বাংলায় এটা 2019-এ কিছুটা কাজ করেছিল, 2021-এ কিন্তু এটা কাজ করেনি, এবারও করবে না, এটা একেবারে পরিষ্কার। বাংলার মানুষ ধর্মীয় পরিচয়ের আগে নিজেদেরকে বাঙালি মনে করেন। এই সূক্ষ্ম পার্থক্যটা বিজেপি কিন্তু এখনো বুঝে উঠতে পারছে না। তৃতীয় ভুল হলো, এবং সবচেয়ে বড় ভুল হলো, মহিলা ভোটারকে অবহেলা করা।
তৃণমূল যখন লক্ষ্মীর ভান্ডার চালু করলো তখন বিজেপি বলেছিল এটা একটা ভিক্ষা, মানুষকে অলস করে দেবে। কিন্তু বন্ধুরা, বাংলার মহিলারা এই কথাটাকে ঠিক কিভাবে নিলেন? তারা নিলেন এক রকমের অপমান হিসেবে। আমার সংসারের কাজ ভিক্ষা, আমার পরিশ্রমের স্বীকৃতি ভিক্ষা। এই রাগটাই মহিলা ভোটারদেরকে তৃণমূলের দিকে আরো বেশি করে ঠেলে দিয়েছে। চতুর্থ ভুল হলো নিজেদের মধ্যে লড়াই। বাংলায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কিন্তু কোনো নতুন কথা নয়। দিলীপ ঘোষ বনাম সুকান্ত মজুমদার, পুরনো নেতা বনাম নতুন নেতা, এই দ্বন্দ্ব টিকিট বিতরণেও দেখা গেছে। অনেক আসনে সঠিক প্রার্থী না দিয়ে গোষ্ঠীর প্রার্থী দেওয়া হয়েছে, ফলে মাঠের কর্মীরা নিজেদের প্রার্থীর প্রতি কিন্তু সেভাবে মনোযোগী নয়। আর এই জিনিসটাই বিজেপির সাংগঠনিক বিপর্যয়ের সবচেয়ে বড় কারণ। এরপরে আসি বন্ধুরা, বাংলার ভাগ্য বর্তমান ঠিক কোন পথে। আমরা আজ অনেক কিছু দেখালাম, অনেক তথ্য দেখালাম, অনেক বিশ্লেষণ করলাম। এবার একটু সহজ ভাষায় বলি, দ্বিতীয় দফার 142টি আসনের এই লড়াই, এটা শুধু ভোটের লড়াই নয়, এটা হলো দুটো দর্শনের লড়াই। একদিকে আছে উপর থেকে পরিবর্তন আনবো এই দর্শন, দিল্লির ক্ষমতা ব্যবহার করে বাংলাকে বদলে দেব, আর অন্যদিকে আছে মাটির থেকে গড়ে উঠবো এই দর্শন। বুথ থেকে বুথ, ঘর থেকে ঘর, মানুষের পাশে থেকে সংগঠন করব। বাংলার মানুষ দ্বিতীয় দর্শনটাকেই কিন্তু বারবার পছন্দ করছে। এটা কি তৃণমূলের সমস্ত কাজকে নিখুঁত বলছি? একেবারেই নয়। তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, কাটমানির অভিযোগ আছে, নিয়োগ দুর্নীতির মামলা অবধি আছে। এই সমালোচনা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু রাজনীতির মাঠে মানুষ যখন পছন্দ করেন, তখন সংগঠন, উপস্থিতি এবং সরকারি সুবিধা, এই তিনটে জিনিস সবচেয়ে বেশি কাজ করে। আর এই তিনটেতেই এই মুহূর্তে কিন্তু তৃণমূল ব্যাপকভাবে এগিয়ে। তাহলে দ্বিতীয় দফার ফলাফল কি হবে? আমরা ভবিষ্যৎবাণী করব না, কারণ ভোট হলো গণতন্ত্রের সবচেয়ে বড় রহস্য। কিন্তু প্রবণতা বলছে তৃণমূল 142টার মধ্যে 105টার বেশি আসন পাবে। বিজেপি হয়তো কিছু আসনে লড়াই দেবে, হয়তো দু একটাতেও জিতবে, কিন্তু 2019-এর মতো বড় তোলার ক্ষমতা এখন আর বিজেপির নেই। আর সেটাই হলো আজকের সব থেকে বড় রাজনৈতিক বিশ্লেষণ, আর সেটাই হলো আজকের সব থেকে বড় রাজনৈতিক বাস্তবতা। আপনাদের একটাই অনুরোধ, আপনি যদি বাংলার বাসিন্দা হন, আপনার এলাকায় কি হচ্ছে সেটা কমেন্টে লিখুন। বিজেপি কি সত্যিই লড়াই দিচ্ছে, নাকি আমাদের বিশ্লেষণই ঠিক? তৃণমূলের সংগঠন কি সত্যিই এতটা শক্তিশালী যতটা আমরা বললাম? আপনার কমেন্ট, আমার অভিজ্ঞতা, এটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় রিপোর্ট। আর যদি মনে করেন এই বিশ্লেষণটি কাজের ছিল, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।